কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 2015 সালে সূচনা করেছে সুগম ভারত অভিযান। আজ এ নিয়ে শুনবেন বিশেষ আলোচনা সুগম ভারত এবং তার গুরুত্ব। অংশ নিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত, সঞ্চালনায় কল্যাণ লাহা। কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক 2015 সালে সূচনা করেছে সুগম ভারত অভিযান। আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত। আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার এবং ধন্যবাদ। 2015 সালে কেন্দ্রীয় সরকার শুরু করেছে, তো এই প্রকল্প নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। সুগম ভারত অভিযান বা অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেইন এটি শুরু হয় 3রা ডিসেম্বর 2015 সালে আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে ইউনাইটেড নেশনসের একটি অঙ্গ UNCRPD, তার স্বাক্ষরকারী দেশ ছিল ভারতবর্ষ 2007 থেকে। তথাপি 2015 অবধি এই সুগম ভারত বা ইনক্লুসিভিটির জন্য খুব একটা কাজ হয়নি। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই। 2011 সালের জনগণনা যেটা হয়েছিল, সেখানে দেখা গেছিল যে প্রায় 2.68 crore মানে 2,68,00,000 লোক ভারতবর্ষে, তারা কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন। তো আমাদের সেই সময়ই একটা ভীষণভাবে দরকার ছিল যে এদের যাতে জীবন ধারণ বাকি সমস্ত লোকের সঙ্গে সমানভাবে হয়, তার একটা ফলপ্রসূ দিক আমাদের সামনে তুলে ধরেছিলেন আমাদের প্রধানমন্ত্রী। এবং সমস্ত যে প্রকল্প এই সুগম ভারত অভিযানের আওতায় পড়েছে, তাতে কিন্তু তাদের জীবন ধারণ বাকি আর 5টা সাধারণ লোকের মতোই সমানভাবে উপভোগ্য করার উদ্দেশ্যে। ইনক্লুসিভিটি মানে একটা আমি বলতে চাই, যেটা 2016 সালে দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, সেখানে বলছে যে নেসেসারি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মডিফিকেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস উইদাউট ইম্পোজিং আ ডিসপ্রপোর্শনেট or undue burden in a particular case to ensure persons with disabilities the enjoyment or exercise of rights equally with others. তার মানে এক কথায় বলতে গেলে যে সমস্ত লোকজনেরা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরও জীবন সবার সাথে সমানভাবে উপভোগ করার অধিকার আছে। এবং আরও ছোট করে বলতে গেলে একটি স্লোগানের কথা বলতেই হয়, সবকা সাথ সবকা বিকাশ। আর এই সুগম ভারতে মূল 3টি প্রস্তরের উপর দাঁড়িয়ে, একটি হচ্ছে পরিকাঠামোগত দিক, পরিকাঠামো তৈরি। দ্বিতীয়টি হচ্ছে পরিবহন প্রণালী এমনভাবে সাজানো যাতে সেটি সুগম হয়। এবং তৃতীয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমনভাবে সাজানো যাতে সেটি বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরা খুব সুবিধার সঙ্গে ব্যবহার করে তার লাভ উঠাতে পারে। এবছরও 3রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটির প্রাক্কালে PIB 2রা ডিসেম্বর একটি প্রেস রিলিজ দেয়। সেই পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1748টি সরকারি বিল্ডিং, 35টি আন্তর্জাতিক বিমানবন্দর, 95টি কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট এবং 3120টি বাস স্টেশন, সমস্ত ধরনের সুবিধা যুক্ত করা হয়েছে, যার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন লোকেদের যাত্রাপথ সুগম করা যায়। আরও একটি তথ্য, 2013-14 সালের বাজেটে এই খাতে 560 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটি 2023-24-এ প্রায় দ্বিগুণ হয়ে 1225 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিশেষভাবে সক্ষম মানুষদের ক্ষেত্রে রেল কিভাবে তাদের প্রকল্প কাজ শুরু করেছে? হ্যাঁ, স্বভাবতই রেলেরটি আমি বলিনি প্রথমে। আমাদের মোটামুটি ভারতীয় রেলে প্রায় 7,000-এর কিছু বেশি স্টেশন আছে এবং তার মধ্যে প্রায় 5,000 স্টেশন কিন্তু অ্যাক্সেসিবল, যার মানে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরা সমানভাবে সমস্ত সম্পদ এবং পরিষেবা অন্যান্য লোকেদের মতো একইভাবে উপভোগ করতে পারবেন। আর পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্টে তো বলাই হয়েছে যে সমাজটাকে সেই দিকে নিয়ে যেতে হবে যাতে এটা ট্রুলি ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবল সোসাইটি হয়, অর্থাৎ যেখানে প্রতিটি ব্যক্তি বাধাহীনভাবে বেঁচে থাকার স্বাদ গ্রহণ করতে পারে। ভারতীয় রেলের তরফেও সেই 3টে যে দিক ছিল, সেই 3টে দিকে তথ্য প্রযুক্তি, স্টেশন প্ল্যাটফর্ম এবং ট্রেনে ওঠার সুগম্যতা এবং মনিটরিং এবং ফিডব্যাক সিস্টেম, 3 দিকেই কিন্তু ভারতীয় রেল বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথমে আমি 3-2-1-এ বলি, মনিটরিং এবং ফিডব্যাক সিস্টেম। 139 আমাদের রেল মদদ,
সেইখানে সেই পোর্টালে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সেই পোর্টালে লগ ইন করে তাদের নির্দিষ্ট চাহিদার যদি কোনো অভিযোগ থাকে সেটা বা যদি কোনো সাজেশান থাকে তারা কিন্তু সেই ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে কিন্তু তারা জানাতে পারেন। খুব সহজ, সেটা লগ ইন করে বিভিন্ন ড্রপডাউন বক্স আসে এবং তাতে সামান্য কিছু বিবরণ দিলেই সেটি সংশ্লিষ্ট যে রেল কর্তৃপক্ষ তার কাছে চলে যাবে। আচ্ছা, এবার বলি যেটা মূলত যেটা বেশি আমাদের দৃষ্টি আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে পরিকাঠামোগত উন্নতি। তার মধ্যে কিছু যাত্রী পরিষেবা যেগুলো সত্যিই ব্যারিয়ার ফ্রি, মানে বাধাহীন তাদের এই যাত্রাটা, এবং যাতে একটা যাত্রী তারাও যে অন্য যাত্রীর মতো একটা রেল যাত্রা তো সবার কাছেই একটি মানে ভালো লাগার বিষয়, তাদের ক্ষেত্রে যেন কোনো ব্যাপারটা বাধা না হয় সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমাদের কিছু কিছু জিনিস আমরা ইমপ্লিমেন্ট করেছি। সেটি আমি একটু মানে ইংরেজিতেই বলছি। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড র্যাম্প ফর ব্যারিয়ার ফ্রি এন্ট্রি, earmarking at least 2 parking lots for Divyangjan, non-slippery walkway from parking to station building, signages of appropriate visibility, at least one drinking tap suitable for use by person with disabilities, মানে একটি কল অবশ্যই নিচু হাইটের রাখার। আপনারা দেখেও থাকবেন স্টেশনে যে একটি এখন 4টে কিউবিকেলের মধ্যে একটি কলের হাইট অনেকটাই নিচে, যাতে এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরা তাতে কারো সাহায্য ছাড়াই নিজে জল ভরে খেতে পারেন। অ্যাটলিস্ট একটি বাথরুম টয়লেট অন দ্য গ্রাউন্ড ফ্লোর, মে আই হেল্প ইউ বুথ, ইনগ্রেভিং অন এজেস অফ প্ল্যাটফর্ম বাই ট্যাকটাইল দিয়ে টাইলস দিয়ে, যার ফলে ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা আছে তারা কিন্তু তাদের ওই স্টিকের ইউজ করে ক্যাফেটেরিয়ায়, বাথরুমে বা প্ল্যাটফর্মের ধার এসে গেছে কিনা সেটা বুঝতে পারেন। আরেকটাও জিনিস সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টার প্ল্যাটফর্ম ট্রান্সফার। অনেক সময় হয় যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম যেতে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের কিন্তু বেশ অসুবিধের মধ্যেই পড়তে হয়। এই সংক্রান্ত আমি একটা তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে 2014 সাল অবধি আমাদের যে ভারতবর্ষের রেলওয়ে স্টেশন আছে সেখানে মাত্র 143টি এসকালেটর ছিল, যা 2014 থেকে 2023 অবধি সেটি বেড়ে 1144টি এসকালেটর স্থাপন করা হয়েছে। আরেকটি আছে লিফটের ক্ষেত্রেও কিন্তু বেশ পরিসংখ্যানটা আশাবাদী, যেখানে 2014 সাল অবধি আমাদের ভারতীয় রেলে শুধুমাত্র 97টি লিফট ছিল বিভিন্ন স্টেশনে, সেখানে 2014 থেকে 2023-এর মধ্যে 1195টি লিফট স্থাপন করা হয়েছে। কাজেই আমি আরেকবার বলবো যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে লক্ষ্যের দিকে এগোনোর জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর, যাতে একটি ইনক্লুসিভ সমাজ তৈরি হয়। আগামী দিনেও কেউ তাদের কি আরও এই পরিষেবা উন্নত করার দিকে কোনো চিন্তাভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। তবে যেহেতু আমি দক্ষিণ পূর্ব রেলের চিত্রটা একটু তুলে ধরি। আমাদের প্রায় 365টি স্টেশন আছে, যার মধ্যে 102খানা হল্ট স্টেশন আর বাকিগুলো ছোট বড় মাঝারি স্টেশন। তার মধ্যে আমি ওই যে আগে বলছিলাম যে স্ট্যান্ডার্ড র্যাম্প, সেগুলো প্রায় আমরা 333টি স্টেশনে, পার্কিং লট প্রায় 157টি স্টেশনে, নন স্লিপারি ওয়াকওয়ে 156টি স্টেশনে এবং ফুট ওভার ব্রিজ আমরা 254টি স্টেশনে, তারপরে মে আই হেল্প ইউ বুথ প্রায় 164টি স্টেশনে আমরা প্রায় এটা অলরেডি স্থাপন করে ফেলেছি। আমাদের আরেকটা জিনিস বলা উচিত যে দক্ষিণ পূর্ব রেলে 72টি স্টেশন অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আছে, এবং এই অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় যে স্টেশনগুলি পড়বে পরিকল্পনা অনুযায়ী সেগুলো কিন্তু অবশ্যম্ভাবীভাবে বিশেষ চাহিদা সম্পন্ন লোকের যা দরকারি বা যা চাহিদা সেইগুলোর কথা মাথায় রেখেই কিন্তু সেই স্টেশনগুলো পরিকল্পনা করে সেটা রূপায়িত করা হবে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কি কি সুবিধা আছে এক্ষেত্রে? হ্যাঁ, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং তথ্য আমি দক্ষিণ পূর্ব রেলের দিই। আমাদের দৈনিক প্রায় 600টি কোটা বিশেষ চাহিদা সম্পন্ন লোকের জন্য আমরা বরাদ্দ করে রাখি। যে সমস্ত ট্রেনে যাত্রা আসন সংরক্ষিত করা যায় তার মধ্যে প্রায় 600টি আসন বরাদ্দ করা থাকে বিশেষ চাহিদা সম্পন্ন লোকেদের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা
এই বিশেষ চাহিদা সম্পন্ন লোকের জন্য 2015-16 সাল থেকেই একটি পরিকল্পনা বা পরিষেবা এনেছিলাম, যেটা ওনারা বাড়িতে বসেই IRCTCর মাধ্যমে ওনারা কিন্তু টিকিট কেটে নিতে পারতেন। একবার প্রথমে তারা যেখানে থাকেন সেখানকার যে মণ্ডলশিপ অফিস বা ডিভিশনাল অফিস, সেই অফিসে গিয়ে তাদের নথি জমা দিতে হতো। তারপরে সেই নথি পরীক্ষা হয়ে গেলে তাদের একটা ইউনিক আইডেন্টিটি কার্ড জেনারেট করে দেওয়া হতো। সেই আইডেন্টিটি কার্ডটা কিন্তু ওনারা IRCTC ওয়েবসাইটে নিলে, সেই নাম্বারটি দিলে তারা কিন্তু বাড়িতে বসেই কনসেশন সহ তারা কিন্তু তাদের ওই টিকিটটা কাটতে পারতেন এবং ওই কোটাটারও তারা লাভ নিতে পারতেন। আচ্ছা, এখন কি হচ্ছে, এখন এই যে তাদেরকে এই ডিভিশনাল অফিস বা মণ্ডল অফিসে গিয়ে তাদের সমস্ত ডকুমেন্ট যে জমা দিতে হতো, সেটা কিন্তু রেলওয়ে এখন ডিজিটালাইজেশন করছে। মানে তাদের আবেদনটা তারা অনলাইনেই করতে পারবেন এবং রেলের থেকে মেডিকেল এবং আরও বিভিন্ন টিমরা সেই সমস্ত যে নথি তিনি যা জমা দেবেন সেগুলো পরীক্ষা করে তারাই কিন্তু ওই ইউনিক আইডিটা তাকে জেনারেট করে দেবে, যার ফলে তার বেশি মানে রেলের যে ডিভিশনাল অফিসে আসার যে বাধ্যবাধকতাটা ছিল সেটা কিন্তু চলে যাবে। সে কিন্তু বাড়িতে বসেই এই রেলের যে দূরপাল্লার যাত্রী সংরক্ষণ যে প্রণালী, সেটা তিনি কিন্তু পুরোপুরি বাড়িতে বসে সেটা সে উপভোগ করতে পারবেন। লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে, হ্যাঁ, লোকাল ট্রেনগুলির ক্ষেত্রে আমি একটা বলে নিই যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে গাড়ির চালক এবং গার্ড সেই কামরাতে কিন্তু নির্দিষ্ট বসার ব্যবস্থা আছে বিশেষ চাহিদা সম্পন্ন লোকের, এবং সেখানে যে মাঝখানের দরজার যে হ্যান্ডরেলটা থাকে সেটা কিন্তু সাইডে থাকে, যাতে হুইল চেয়ার সহজেই ওই কম্পার্টমেন্ট দুটোতে উঠতে পারে। এবং যেহেতু দুটি গার্ড এবং ড্রাইভারের কাছে থাকে, ওনারা কিন্তু যদি কেউ বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রী থাকে তারা মানে সুরক্ষিতভাবে সেই কামরায় উঠেছে কিনা দেখে তবেই কিন্তু তারা ট্রেনটি ছাড়ে। সেই জন্য এরকম একটি ব্যবস্থা। আরেকটি বলে রাখি যে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন কর্মসূত্রে বা বিভিন্ন কাজে, তাদের জন্য কিন্তু মান্থলি এবং কোয়ার্টারলিতে 50% ছাড়েরও ব্যবস্থা আছে। আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনগুলোতে যাত্রীদের কথা মাথায় রেখে এই সুগম্য ভারত অভিযানের আওতায় কি কি বিষয় রেল হাতে নিয়েছে এবং সব যাত্রীদের থেকে এই বিশেষভাবে চাহিদা সক্ষম যারা আছে তাদের বিষয়টিও। প্রথমত তো একটা কোটার কথা বলেইছিলাম আমি, আর আরেকটি হচ্ছে যে আমরা কিন্তু যে কনসেশনগুলো দিয়ে থাকি সেগুলো প্রায় 75-25% যাত্রী ভাড়ায় ছাড় আছে। যদি কেউ বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরা ট্রেনে যাতায়াত করতে চান, সেটা আমাদের ওয়েবসাইটেও অ্যাভেলেবেল আছে। 4টি ভাগে মূলত সেই কনসেশনগুলো ভাগ করা হয়। প্রথম, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই ইনক্লুসিভিটির জন্য বিভিন্ন সার্ভিসগুলো, মানে ট্রেনে যেগুলো আপনাদের ব্যবহার করতে সাহায্য করবে বিশেষ চাহিদা সম্পন্ন লোকের, যেমন বার্থ নাম্বার বা বাথরুম বা টয়লেট, সেগুলো কিন্তু ব্রেলে লেখা হচ্ছে। হুইল চেয়ার রাখার জন্য ব্যবস্থা দুরন্ত এবং বন্দে ভারত এক্সপ্রেসে মতো ট্রেনে কিন্তু আছে, এবং দিনকে দিন যত দিন যাবে তত কিন্তু আমরা এই ইনক্লুসিভিটির দিকে এগোবো। আরেকটা কথা বলা হয়নি, আমাদের যে ওয়েবসাইটগুলো সেগুলোও কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়ামের যে গাইডলাইন্স আছে, যেটাকে বলে GIGW, মানে গাইডলাইন্স ফর ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট, সেইগুলো মেনে কিন্তু তার কাজ চলছে। সেগুলো কিন্তু খুব শীঘ্রই মানে এটা ফলপ্রসূ হবে, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন লোকেরাও সেই ওয়েবসাইটগুলো বাধাহীনভাবে ব্যবহার করতে পারেন। পরিশেষে একটা বলি, অনেকটা কাজ অবশ্যই হয়েছে এবং একটা সুদৃঢ় পরিকল্পনা মাফিক লক্ষ্যের দিকে কিন্তু আমরা নির্দিষ্টভাবে এগোচ্ছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই যে আগামী দিন একটা ইনক্লুসিভ সোসাইটি অবশ্যই হবে। শুনলেন বিশেষ আলোচনা সুগম্য ভারত এবং তার গুরুত্ব। আলোচনায় অংশ নিলেন দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত, সঞ্চালনায় কল্যাণ লাহা।